হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে শিখবো হচ্ছে সি প্রোগ্রামিং এর ডেটা টাইপ সম্পর্কে। তার আগে আমি আমার সম্পর্কে বলে নিই, আমি হচ্ছে মোহাম্মদ সাকিব হোসাইন। তো যাই হোক, আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ ডেটা টাইপ জিনিসটা কি? ডেটা টাইপ হচ্ছে, তোমরা লাস্ট ক্লাসে দেখেছো যে আমরা কি করি, কোন একটা ভেরিয়েবলে কোন একটা ডেটা রাখি, কোন একটা ভেরিয়েবলে ডেটা রাখি। তো এই আমি যে ভেরিয়েবলের মধ্যে চাইলে আমি পূর্ণ সংখ্যাও রাখতে পারি, আবার চাইলে আমি ভগ্নাংশ জাতীয় সংখ্যাও রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমি ভগ্নাংশ জাতীয় সংখ্যাও রাখতে পারি। তো এই যে আমি এখন কি ধরনের ডেটা ভেরিয়েবলে রাখবো, ওই ডেটাগুলোর ধরনই হচ্ছে ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপ কাকে বলে? ডেটার ধরন। ডেটার ধরনই হচ্ছে ডেটা টাইপ। তো আমাদের সিলেবাস অনুযায়ী আমরা আমাদের বই অনুসারে শিখি। তো আমাদের ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার। ডেটা টাইপ 4 প্রকার কি কি? একটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ, মৌলিক বা প্রাইমারি বা বিল্ট ইন ডেটা টাইপ। বিল্ট ইন ডেটা টাইপ, তারপরে হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডেটা টাইপ। তারপর হচ্ছে আমাদের ডিরাইভড ডেটা টাইপ, দেন হচ্ছে আমাদের এমটি ডেটা টাইপ, ওকে। তো আমাদের যদি কখনো এমসিকিউতে আসে যে ডেটা টাইপ কত প্রকার, তাহলে আমরা ডেটা টাইপ দেখব 4 প্রকার। ঠিক আছে, এই 4 প্রকার। তো আমাদের সিলেবাসের মধ্যে এই 3 প্রকার নিয়ে আসলে কোনো আলোচনা নাই। আমাদের যা আছে সব হচ্ছে মৌলিক ডেটা টাইপ নিয়ে। ঠিক আছে, মৌলিক ডেটা টাইপ নিয়ে। তো আমাদের মৌলিক ডেটা টাইপ হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা কি বলি? ইন্টিজার। যেটাকে আমরা ইংলিশে কি বলি? ইন্টিজার। তারপর আরেকটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারকে আমরা ইংলিশে কি বলি? ক্যারেক্টারই বলি। যাই হোক, যেটা বাংলা আমরা মূলত চিহ্ন বলি আর কি। তারপর আরেকটা হচ্ছে ভগ্নাংশ জাতীয় সংখ্যা বা ভগ্নাংশযুক্ত সংখ্যা। এই ভগ্নাংশযুক্ত সংখ্যাটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে ফ্লট, আরেকটা হচ্ছে ডাবল। ঠিক আছে, তাহলে আমরা টোটালি দেখলাম হচ্ছে তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে ইন্টিজার পাইলাম, দেন পাইলাম কি? ক্যারেক্টার পেলাম, দেন পেলাম হচ্ছে ফ্লট, ফ্লট, দেন পেলাম হচ্ছে ডাবল। তো ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। আমাদের পূর্ণ সংখ্যাটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, বা জিরো হইতে পারে। পজিটিভ, নেগেটিভ, জিরো যা আছে সব হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। দেন হচ্ছে আমাদের ক্যারেক্টার কোনগুলা? এই যে আমরা এ বি সি ডি দেখি, যোগ বিয়োগ গুণভাগ দেখি, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। দেন হচ্ছে ফ্লট সাপোজ আমি দেখলাম 6.673251 আর কি দেখলাম আর কি। তো ফ্লট হচ্ছে ভগ্নাংশ জাতীয় সংখ্যা বা আমাদের পয়েন্টের যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে ফ্লট। আর ডাবলও কি? ডাবলও ভগ্নাংশ জাতীয় সংখ্যা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি তোমাদের মাথায় রাখতে হবে। ফ্লটে সে কি করে? পয়েন্টের পর সে 6টা ডিজিট নেয়, নিয়ে কাজ করে। আর ডাবলে সে পয়েন্টের পর তার যদি দরকার সে 15টা ডিজিট নিয়ে সে কাজ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের ফ্লট আর ডাবলের মধ্যে পার্থক্য। তবে আমরা চাইলে আরো কম বেশি করতে পারি। এটা হচ্ছে মেমোরি সাইজের উপর ডিপেন্ড করে। দেন ইন্টিজারকে আমরা প্রোগ্রামে কিভাবে লিখি? ইন্টিজারকে আমরা প্রোগ্রামে লিখি হচ্ছে INT দিয়ে, ইন্ট। ক্যারেক্টারকে আমরা প্রোগ্রামে কি লিখি? CHAR, সব ছোট হাতের, কিন্তু এগুলো সব ছোট হাতের। দেন ফ্লোটকে আমরা প্রোগ্রামে লিখি FLOAT। ডাবলকে আমরা ডাবলে লিখি, ডাবল। এখানে তোমাদের মনে রাখতে হবে, ইন্টিজার টাইপস এর মান নিয়ে যদি আমরা কাজ করতে চাই, মানের ক্ষেত্রে আমরা কি দেখি? %d। ক্যারেক্টার টাইপস এর মানের ক্ষেত্রে %c। ফ্লট টাইপের মানের ক্ষেত্রে %f। আর ডাবল টাইপস এর মানের ক্ষেত্রে %lf। তাহলে আমরা কি বলছি? আমাদের ডাটাটা যদি ইন্টিজার টাইপস এর হয়, ওইটার মানের ক্ষেত্রে আমরা কি দেখি? %d। ক্যারেক্টার টাইপস এর ডাটার ক্ষেত্রে আমরা %c। ফ্লট টাইপস এর ডাটার যে মানগুলোর ক্ষেত্রে আমরা %f, এবং ডাবল টাইপস এর ডাটার মানের ক্ষেত্রে আমরা %lf লিখি।
তো এগুলাকে নরমালি কি বলে, এই যে কলামগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার। তো এগুলাকে কেন ফরম্যাট স্পেসিফায়ার বলে, আমাদের কয়ের জন্য সংজ্ঞাটা শিখতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি, যে আমার ডাটাটা কোন ফরম্যাটে আছে, ডাটাটা কি ইন্টিজার ফরম্যাটে আছে নাকি ক্যারেক্টার ফরম্যাটে আছে, তো এই ডাটাগুলো কোন ফরম্যাটে আছে, তো এটাই সেই স্পেসিফাই করে। এই পার্সেন্টেজ ডি স্পেসিফাই করে কি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, বুঝে গেছে? তো এইভাবে আমরা কি করি, যে ডাটাটা কোন টাইপের আছে এটা এটা কি করা হয়, স্পেসিফাই করা হয় বা নির্দিষ্ট করে দেওয়া হয় বা বোঝানো হয় হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা। তো ফরম্যাট স্পেসিফায়ার কি, এটা আমাদের কয়ের জন্য সংজ্ঞাতে লাগবে, কয়ের জন্য সংজ্ঞাতে লাগবে। তো তোমরা তোমাদের এমসিকিউর জন্য আরো একটা জিনিস লাগবে, আমাদের এই দুইটা কলাম প্রোগ্রামিং এর জন্য মধ্যে আমরা অনেক ব্যবহার করব। এই দুইটা কলাম আমরা প্রোগ্রামিং এ অনেক ব্যবহার করব। আর আমাদের এমসিকিউর জন্য আরেকটা জিনিস শিখতে হবে। সাপোজ আমি এইটুকু কি লিখলাম, 6 লিখলাম, 6টা আমি কোথায় রাখলাম, এর মধ্যে। নরমালি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে কোনো কিছু রাখলে কোথায় রাখি, আমরা মেমোরিতে রাখি, মেমোরিতে রাখি। তো ঠিক তেমনি আমরা যে ডাটাগুলো নিয়ে যে কাজ করি, ডাটাগুলো কোথায় গিয়ে জমা হয়, ডাটাগুলো সব মেমোরিতে গিয়ে জমা হয়। তো আমার ডাটাটা যদি ইন্টিজার টাইপের হয় বা পূর্ণ সংখ্যা টাইপের হয়, তাহলে সে মেমোরিতে 2 বাইট পরিমাণ সে জায়গা নিবে, মেমোরিতে সে 2 বাইট পরিমাণ জায়গা নিবে। আর আমার ডাটাটা যদি ক্যারেক্টার টাইপের হয়, তাহলে সে মেমোরিতে 1 বাইট পরিমাণ জায়গা নেবে। আর আমার ডাটাটা যদি ফ্লোট টাইপের হয়, তাহলে সে মেমোরিতে 4 বাইট পরিমাণ জায়গা নেয়। আর ডাবল হইলে সে মেমোরিতে 8 বাইট পরিমাণ জায়গা নেয়। যাই হোক, তো আমাদের এই কলামটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের পুরো কলামটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ডাটা টাইপ আমরা এতটুকু খুব ভালো মতো দেখবো, কারণ আমাদের সামনে এই জিনিসগুলো খুবই লাগবে, খুবই দরকারি। ওকে, তাহলে এবার চলে এসে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম করব। আমরা এমন একটা ক্যালকুলেটর তৈরি করব যেটা কি করবে, শুধুমাত্র যোগ করবে, শুধুমাত্র যোগ করবে। তো ফার্স্টে চলে এসে আমাদের সে বেসিক স্ট্রাকচারে। বেসিক স্ট্রাকচারটা কি ছিল, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমরা কি লিখতাম, মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা কিছু করতে চাই ওগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতাম। তাহলে আমরা এখন কি করব, একটা সাধারণ একটা যোগের ক্যালকুলেটর তৈরি করব, ঠিক আছে? তো আমরা কিভাবে, আমরা কি বলছিলাম, প্রোগ্রামিং আমরা কিভাবে নরমালি যোগ করি। সাপোজ আমরা তো ম্যাথমেটিক্সে 6 + 7 = 30 এভাবে আমরা যোগ করি, বাট প্রোগ্রামিং কি করতে হয়, 6টাকে আগে কিছু একটার মধ্যে রাখতে হয়, 7টাকে আরো কিছু একটার মধ্যে রাখতে হয়, তারপরে এ আর বি দুইটা যোগফলকে আমরা আরো কিছু একটার মধ্যে রাখি। তো যেই জায়গার মধ্যে রাখি ওইটাকে আমরা কি বলি, ভেরিয়েবল। এটাকে আসলে প্রোগ্রামিং ভাষা বলা হয় আইডেন্টিফায়ার, তো আমি তোমাদেরকে ওইটা নিয়ে এখন বলবো না। তো এটাকে কি বলে, ভেরিয়েবল বলে। যাই হোক, তো আমাদের মনে রাখতে হবে সবার প্রথম কাজ হচ্ছে কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা। মানে কি, আমি পুরো প্রোগ্রামে কি কি ভেরিয়েবল ব্যবহার করব ওইটা আমি ফার্স্টের লাইনে ডিক্লেয়ার করে দিব। তাহলে আমি পুরো প্রোগ্রামে কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, মানে কি কি ভেরিয়েবল ব্যবহার করব, এ বি এবং সি, এই তিনটে ভেরিয়েবল আমরা ব্যবহার করব। তাহলে আমি তিনটে ভেরিয়েবল ফার্স্টে বলে দিলাম। আচ্ছা, তাহলে আমি একটু পরে দেখি যে আমি এ বি সি তিনটা ভেরিয়েবল ব্যবহার করব। এই এ বি সি তে এই যে তিনটা যে ভেরিয়েবল ব্যবহার করব, এই তিনটে ভেরিয়েবল আমি কি ধরনের ডেটা রাখতে চাই, কি ধরনের ডেটা রাখতে চাই, এই যে আমাদের মূলত এইটাই হচ্ছে যে আমাদের মেইন রুট, এইটাই আমাদের ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে মূলত কি করতে চাই, এই তিনটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা রাখতে চাই, ইন্টিজার টাইপসের বা পূর্ণ সংখ্যা টাইপের ডেটাগুলো রাখতে চাই। তো আমাদের প্রথম লাইনে বলে দিতে হবে, মানে আমি পুরো প্রোগ্রামে কি কি ভেরিয়েবল ব্যবহার করব আর ভেরিয়েবল গুলোতে কি ধরনের ডেটা রাখবো। আর যেহেতু এটা একটা স্টেটমেন্ট, সেহেতু এটার পরে সেমিকোলন। তোমরা নিশ্চয়ই গত ক্লাসে দেখে আসছো যে প্রত্যেকটি স্টেটমেন্টের পরে আমরা সেমিকোলন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আমরা পুরো প্রোগ্রামে তিনটা ভেরিয়েবল ব্যবহার করব, তিনটাতে আমরা পূর্ণ সংখ্যা টাইপের ডেটা রাখবো, পূর্ণ সংখ্যা টাইপের ডেটা রাখবো। তো এখন কথা হচ্ছে যে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, দেন পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট। আমরা এই তিনটা জিনিস আপাতত মনে রাখবো, কি পরবর্তী স্টেপগুলো কি, ইনপুট প্রসেস আউটপুট। তাহলে আমাদের কি করতে হবে, ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলোকে ইনপুট নিতে হবে বা আমরা ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলোকে রাখতে হবে। তাহলে আমরা ভেরিয়েবলের ডেটাগুলো রাখলাম, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের ইনপুটের ঝামেলা শেষ, আমাদের ইনপুটের ঝামেলা এখানে শেষ, যে আমরা ভেরিয়েবলের মধ্যে ডেটাটা রাখলাম। দেন হচ্ছে কি প্রসেস, প্রসেস মানে কি ক্যালকুলেশন গুলা। তাহলে আমাদের সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের প্রসেস, যে ক্যালকুলেশন করলাম। তাহলে আমাদের ইনপুটও শেষ, প্রসেসও শেষ, দেন পরবর্তী কাজ কি, আউটপুট।
আউটপুটের জন্য আমরা কি লিখি? আউটপুটের জন্য আমরা প্রিন্টএফ লিখি। আমরা আউটপুটের জন্য প্রিন্টএফ লিখি। তো আমরা এগুলো তোমরা দেখতে পাচ্ছ সব আমি ছোটতে ইউজ করছি। যাই হোক, প্রিন্টএফ লেখার নিয়ম কি ছিল? প্রিন্টএফ লেখার নিয়ম ছিল কি, প্রিন্টএফ লিখে আমার ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ লিখে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কি করি? ডাবল কোটেশন দিই। এই ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো ওইটাই সে আউটপুটে সে শো করবে, ওইটাই সে আউটপুটে শো করবে। তোমরা নিশ্চয়ই লাস্ট ক্লাসে দেখে আসছো যে প্রিন্টএফ এর ফার্স্ট ব্র্যাকেটের প্রিন্টএফ লেখা নিয়ম কি, প্রিন্টএফ থেকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে তুমি যেটাই লিখবা ওইটাই সে শো করবে। তাহলে আমরা কি শো করাইতে চাই? আমরা আউটপুটে যোগফলটা শো করাইতে চাই। কিভাবে শো করাইতে চাই? যে সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। এখন এই পার্সেন্টেজ ডিতে, বা আমরা এইভাবে না লিখে আমরা দেখাইতে চাচ্ছি সাম ইজ পার্সেন্টেজ ডি। তো আমরা কি বলছি? ওই যে আমরা একটু আগে ডাটা টাইপের এখানে বলছি যে আমরা ইন্টিজার টাইপের মানের ক্ষেত্রে কি লিখি? পার্সেন্টেজ ডি লিখি। তাহলে আমরা কি সাম ইজ, আমরা সি এর মানটা মানে যোগফলটা শো করাইতে চাই, তাহলে সাম ইজ সি এর মানের জন্য আমরা কি লিখছি? পার্সেন্টেজ ডি লিখছি। আর পার্সেন্টেজ ডি কেন লিখছি? কারণ আমাদের সি হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই আমরা এখানে পার্সেন্টেজ ডি লিখছি। এই পার্সেন্টেজ ডিতে কিসের মান রাখতে চাই? এটাকে আমাদের ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে বলে দিতে হবে যে আমি এখানে সি এর মানটা রাখতে চাই। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে আমরা কি বলছি যে আমরা প্রিন্টএফ এর ফার্স্ট ব্র্যাকেটে ডাবল কোটেশনের ভিতরে যেটাই লিখবো ওইটাই সে আউটপুটে শো করবে। একমাত্র পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এলএফ ওগুলোতে সে কি শো করবে এটা আমরা ডাবল কোটেশনের বাইরে কমা দিয়ে বলে দিই। ক্লিয়ার? তাহলে আমরা এই যে প্রোগ্রামটা যে লিখলাম, এই প্রোগ্রামের জন্য সে আউটপুটটা কি শো করবে? এই প্রোগ্রামের জন্য সে আউটপুটটা শো করবে এরকম, সে আউটপুটটা শো করবে হচ্ছে প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে। প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে কি আছে? যে সাম ইজ সি এর মান, সি এর মান কত? 13। এতটুকু সে আউটপুট শো করবে। ঠিক আছে? এখন আমাদের কিন্তু প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে লজিক্যাল কোনো কাজ হয় না, আমরা এখানে যদি সি না দিয়ে যদি আমরা এখানে এ দিতাম তাহলে সে কি লিখতো? সে শো করতে হচ্ছে সাম ইজ এর মান কত? 6। সে শো করতে সাম ইজ 6। ঠিক আছে? তো আমরা এটা শো করতে চাইলে আমরা সি এর মানটা শো করতে চাই। ওকে, সি এর মানটা আমরা শো করতে চাই। আচ্ছা, তাহলে সবাই এটা বুঝছো, সবাই আউটপুটটাও বুঝতে পারছো। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, তো আমাদের প্রিন্টএফটা এইরকম না লিখে, আমরা যদি প্রিন্টএফটা এইরকম লিখি, এই মানে এইটার পরিবর্তে আমরা যদি প্রিন্টএফটা এরকম লিখি তাহলে সে আউটপুটটা কি দিবে? যে পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। তাহলে সে এটার জন্য আউটপুটটা সে কেমন দিবে? আচ্ছা, প্রথম পার্সেন্টেজ দিতে আমরা এর মান দেখাইতে চাই, পরের পার্সেন্টেজ দিতে বি এর মান দেখাইতে চাই, কমা, পরের পার্সেন্টেজ দিতে সি এর মান দেখাইতে চাই। তাহলে এই প্রিন্টএফ এর পরিবর্তে আমরা এই প্রিন্টএফটা দেখলাম, এটার ক্ষেত্রে সে আউটপুটটা সে কেমন দিবে? এটার ক্ষেত্রে সে আউটপুটটা দিবে, দেখো পার্সেন্টেজ দিয়ে থেকে সে মান শো করবে। কিসের মান শো করবে? এর মানটা শো করবে। তাহলে এর মান কত? 6। পরে কি আছে? পরে প্লাস সিম্বল আছে, সে প্লাস শো করবে। তারপরে পার্সেন্টেজ দিতে সে মান শো করবে। কিসের মান শো করবে? বি এর মান। বি এর মান কত? 7। দেন ইকুয়াল টু শো করবে। পরে পার্সেন্টেজ দিতে হচ্ছে কি? সি এর মান। সি এর মান কত? 13। তাহলে আমাদের এই প্রিন্টএফ এর জন্য সে এরকম আউটপুট সে শো করবে। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর। ঠিক আছে? তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। দেখলে তোমরা হয়তো আরো অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। দেন দেখো, আমরা কি বলছি? প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে কখনো লজিক্যাল কোনো কাজ হয় না, তো এখানে আমি প্লাস না দিয়ে এখানে আমি যদি মাইনাস দিই তাহলে সে কি শো করবে? প্রিন্টএফ এর কাজ হচ্ছে জাস্ট শো করা, সে লজিক্যাল কোনো কাজ করবে না। তাহলে সে কি শো করবে? দেখো, পার্সেন্টেজ ডির জায়গায় এর মান, সে এর মান 6 শো করবে। তারপরে কি? মাইনাস সিম্বল আছে, সে মাইনাস সিম্বল শো করবে। তারপরে পার্সেন্টেজ দিতে বি এর মান শো করবে, বি এর মান 7। দেন ইকুয়াল টু দিয়ে পরে পার্সেন্টেজ দিতে সে সি এর মান শো করবে 13। তার মানে সে শো করবে কি? 6 - 7 = 13। কেন? কারণ আমি বলে নিয়েছি কি এখানে লজিক্যাল কোনো কাজ হয় না। তো তোমরা প্রিন্টএফ এর এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখবা। ওকে, আর প্রিন্টএফ টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের উপর যে আমরা কিভাবে প্রিন্টএফটা লিখতে চাই বা আমরা প্রিন্টএফ এ কিভাবে শো করাইতে চাই। তাহলে এটা ছিল আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর। ওকে, আর এটা তো আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন তোমরা দেখতে পারবা যে আমরা যখন a = 6 b = 7 এইভাবে যদি ইনপুট নেই
আমি যদি অন্য সংখ্যা দিয়ে যদি যোগ করতে চাই, আমার কোডের মধ্যে এসে আমার এখানে 66 বা মনে করেন 75, আমার এইভাবে কি করতে হবে, কোডে এসে আমার ভ্যালুটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমরা ইনপুটটা দুই ভাবে নিতে পারি। ইনপুটটা কি কয়ভাবে নিতে পারি? দুই ভাবে, বা আমরা ভেরিয়েবলে মানটা দুই ভাবে বসাইতে পারি। দুই ভাবে কিভাবে বসাইতে পারি? একটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে, একটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে, আর আরেকটা হচ্ছে কি স্ক্যানএফ দিয়ে। স্ক্যানএফটা ব্যবহার করাটা হচ্ছে বেশি সুবিধাজনক। কেন? স্ক্যানএফ এর কাজ হচ্ছে সেই ইউজার থেকে ইনপুট নিবে। কিরকম? যেমন ক্যালকুলেটর আমরা মেইনলি কোডে গিয়ে কোনো মানে ক্যালকুলেটর, তোমরা তো সবাই শুনছো প্রোগ্রামেবল ক্যালকুলেটর মানে কি ওদের ভিতরে এরকম কোডগুলো করে দেওয়া থাকে। তো আমরা যখন দুইটা সংখ্যা যোগ করি তখন কি আমরা কি কোডে গিয়ে কোনো ভ্যালু চেঞ্জ করি? না, আমরা কোডে গিয়ে কোনো ভ্যালু চেঞ্জ করি না। তো ওইখানে কি থাকে যে আমাদের নিজেদের থেকে কোন ভ্যালু নেওয়ার অপশন থাকে, বা আমরা নিজেদের ইচ্ছা মতো সংখ্যা ইনপুট দিতে পারি। তো ওইটার মূলত করা হচ্ছে স্ক্যানএফ এর দিয়ে। স্ক্যানএফ এর কাজ কি? যে ইউজার তার নিজের ইচ্ছা মতো চাইলে ভ্যালু ইনপুট দিতে পারবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তোমাদের এটা ক্লিয়ার হবে। তো কি বলছে, আমি ওই ইকুয়াল টু দিয়ে না নিয়ে আমি দুইটা মান স্ক্যানএফ দিয়ে নিব। তাহলে কিভাবে নিব? স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, দুইটা মান নিব, তাই দুইটা পার্সেন্টেজ ডি। প্রথম পার্সেন্টেজ দিতে যে মানটা নিব ওটা কোন ভেরিয়েবলে যাবে? এ ভেরিয়েবলে যাবে। আর পরে পার্সেন্টেজ দিতে যে মানটা যাবে ওটা কোন ভেরিয়েবলে যাবে? বি ভেরিয়েবলে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিছুটা ওই যে আমাদের এখানে আমরা যে প্রিন্টএফটা লিখছি ওই প্রিন্টএফটার মতো বি ভেরিয়েবলে যাবে। ঠিক আছে, তাহলে আর তোমাদের মনে রাখতে হবে স্ক্যানএফ এ ডাবল কোটেশনের ভিতরে কখনো কমা, প্লাস, মাইনাস কোন সিম্বল হয় না। ঠিক আছে, কোনো ধরনের কোনো সিম্বল হয় না, যার শুধু পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এলএফ, পার্সেন্টেজ সি ওগুলো ছাড়া, আর মানে ফরম্যাট স্পেসিফায়ার গুলো ছাড়া আর কিচ্ছু হয় না। ওকে, আর এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের স্ক্যানএফ এ এখানে এন্ড সাইন দিতে হবে, যেটা আমাদের প্রিন্টএফ এ আমরা দিতাম না। আমরা এখানে প্রিন্টএফ এ কখনো এন্ড সাইন দেওয়া যাবে না, আমরা এন্ড সাইনটা শুধুমাত্র স্ক্যানএফ এ দিব। ঠিক আছে, এই এন্ড সাইনটাকে প্রোগ্রামিং স্ক্যানএফ এ আর কি প্রোগ্রামিং এর ভাষায় এন্ড সাইনটাকে বলা হয় অ্যাড্রেস অফ। এই অ্যাড্রেস অফ বলতে কি বোঝানো হয়? আমাদের স্ক্যানএফ এর লাইনটা ব্যাখ্যা আসতে পারে, বা প্রিন্টএফ এর, আমি একটু আগে নিচে যে প্রিন্টএফ এর যে একটা লাইন লিখছিলাম ওই প্রিন্টএফ এর ওই রকম একটা লাইন দিয়ে বলতে পারে কি ক্ষয়ের জন্য ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? স্ক্যানএফ হচ্ছে মূলত ইনপুটের ফাংশন, বা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেওয়া হয়, ভেরিয়েবলগুলোকে ভ্যালু ইনপুট নেওয়া হয়। তো এখানে পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কি ধরনের ফরম্যাট স্পেসিফায়ার? কারণ আমরা এখানে এ আর বি দুইটাই ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এই দুইটা ভেরিয়েবলে যদি মানগুলো যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের ইন্টিজার টাইপের মান নিতে হবে, যার কারণে আমরা এখানে পার্সেন্টেজ ডি লিখছি। তাহলে প্রথম পার্সেন্টেজ দিতে যে মানটা নিব ওটা কোথায় যাবে? এ ভেরিয়েবলে যাবে। পরে পার্সেন্টেজ দিতে যে মানটা নিব ওটা কোথায় যাবে? ওটা বি ভেরিয়েবলে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যাড্রেস অফ জিনিসটার কাজ কি? অ্যাড্রেস অফ জিনিসটার কাজ হচ্ছে যে তোমরা হয়তো জানো না যে আমাদের মেমোরিগুলা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করা থাকে। তো এই যে আমরা যত ডেটা রাখি, ডেটাগুলো কি হয় এক একটা সেগমেন্টে গিয়ে জমা হয়। তো আমি এখানে তো ছোট করে দিচ্ছি আর কি, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করা থাকে। তো দেখো আমি যখন ইন্টিজার এ লিখি তখন সে কি করে? সে মেমোরিতে 2 বাইট জায়গা সে দখল করে নেয়। ইন্টিজার যখন বি লিখি তখন সে বি এর জন্য 2 বাইট জায়গা নেয়, সি এর জন্য 2 বাইট জায়গা নেয়। তো এই সেগমেন্টগুলোর মধ্যে সে কি করে 2 বাইট করে সে জায়গাগুলো রেখে দেয় ইন্টিজারের জন্য। তো যখন আমি অ্যাড্রেস অফ এ লিখি, অ্যাড্রেস অফ এ বলতে সে বুঝায় যে এর জন্য সে মেমোরি যে সেগমেন্টের মধ্যে সে 2 বাইট জায়গা দখল করে রাখছে, ওই অ্যাড্রেসটাতে স্ক্যানএফ এর মাধ্যমে পার্সেন্টেজ ডির মাধ্যমে যে মানটা আমরা ইনপুট দেই এর জন্য যে অ্যাড্রেসটা সে দখল করে রাখছে ওই অ্যাড্রেসে সেই ডাটাটা ইনপুট নেবে। ঠিক আছে, অ্যাড্রেস অফ মানে কি? মেমোরি যে অ্যাড্রেসটা যেখানে আমাদের ভেরিয়েবলের জন্য সে আগে থেকে জায়গা ঠিক করে রাখছে। তো এইভাবে আমরা স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলোর ব্যাখ্যা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ আমরা বাকিগুলো নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। আসলে করোনাকালীন সময়ে আমার ল্যাপটপটা আর কি নিয়ে একটু ঝামেলা আছে, তো আমি এটা ফোনেই তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। তো আমি ফোনে কীভাবে করব? সিপিপি ড্রয়েডের মাধ্যমে। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা আমাদের কোড লেখা শুরু করে দেই। হ্যাশ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আমরা কি করছিলাম? প্রথমটা ছিল আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো আমরা ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব যে আমাদের 3টা ভেরিয়েবল লাগবে, a, b,
সি। আর তোমরা এটা করবো হচ্ছে কোড ব্লকসে। কোড ব্লকস আমি দেখাই দেবো, আর কয়েকটা ক্লাস পরে আমি দেখাই দেবো। আমার ল্যাপটপটা ঠিক করে নিই, তারপর ঠিক দেখাই দেবো। তো আমরা কি বলেছিলাম, আমরা a ইকুয়াল টু 6 নিয়েছিলাম, দেন সেমিকোলন দিয়েছিলাম, তারপরে b ইকুয়াল টু 7 নিয়েছিলাম, সেমিকোলন, দেন c ইকুয়াল টু কী করেছি যে a প্লাস b, সেমিকোলন, দেন আমরা প্রিন্টএফে কী লিখেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফ দেখে নিলাম কি ফার্স্ট ব্র্যাকেট লিখে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো ওইটাই সে আউটপুটে শো করবে। তাহলে আমি ডাবল কোটেশনে কী লিখবো, ডাবল কোটেশনে লিখবো হচ্ছে কি সাম ইজ পার্সেন্টেজ টি, পার্সেন্টেজ টি। এই পার্সেন্টেজ টিতে আমরা যেটার মান দেখাইতে চাই বাইরে কমাতে আমি ওইটা বলে দেবো, যেহেতু এটা একটা স্টেটমেন্ট সেহেতু সেমিকোলন দিয়ে শেষ করবো। ওকে, হ্যাঁ, তাহলে দেখো, তাহলে দেখছো সে আমাদেরকে এই যে জায়গাটাতে সাম ইজ 13 শো করেছে, সাম ইজ 13 শো করেছে। ওকে, দেন আমি তোমাদেরকে অন্যভাবে প্রিন্ট আপ দেখাইছিলাম কীভাবে, যে পার্সেন্টেজ ডি দিয়ে, পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। তো প্রথম পার্সেন্টেজ ডিতে আমরা এর মান রাখতে চাই, পরের পার্সেন্টেজ ডিতে বি এর মান রাখতে চাই, পরের পার্সেন্টেজ ডিতে সি এর মান রাখতে চাই। তো দেখো এইভাবে যদি আমরা লিখি তাহলে সে কী করে, তাহলে দেখছো সে এর মান 6 প্লাস 7 ইকুয়াল টু 13, সে এর মান যোগ বি এর মান ইকুয়াল টু সে সি এর মান দেখাই দিছে। তো দেখো আমি এখানে কোডে এসে যদি আমি সাপোজ 46 দিই, তাহলে দেখো সে কী করে, তাহলে সে এর মান 46, বি এর মান 7 আর সি এর মান 53। তো দেখো, আচ্ছা তাও দেখো যে আমাদের এই কোডের মধ্যে আমি যদি সেমিকোলন, যদি কোনো একটা জায়গায় যদি সেমিকোলন না দেই, দেখবা এই যে আমার ডিসপ্লের নিচে কম্পাইলেশন এরর আসতেছে। কী ধরনের এরর, যে সে বলে দিচ্ছে যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সি, সি এর আগে একটা সেমিকোলন দরকার। বুঝে গেছে, তার মানে আমাদের সিনটেক্সগুলো সব ঠিক রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। তারপর আমরা কি বলেছিলাম যে আমাদের প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে লজিক্যাল কোনো কাজ হয় না। দেখো আমি প্লাসের জায়গায় মাইনাস দিয়েছি, বাট বাইরে এ কমা বি কমা সি ঠিকই দিয়েছি। তো সে ফার্স্টে কী করলো, সে এর মান শো করবে, দেন বি এর মান, দেন মাইনাস সিম্বলটা সে জাস্ট সিম্বল আকারে সে শো করে। তো এখানে সে লজিক্যাল কোনো কাজ করে না প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছ। ওকে, দেন আমি তোমাদেরকে ইউজ করেছি হচ্ছে, আমরা কি বলেছিলাম, আমরা ইনপুটগুলো দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে, আর একটা হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে। তো আমরা ইকুয়াল টু দিয়ে দেখলাম, আর যদি স্ক্যানএফ এর মাধ্যমে নেই তাহলে কি হয়, স্ক্যানএফ এ দিয়ে লিখে ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোটেশনের ভিতরে দুইটা মান নিব, তাই দুইটা পার্সেন্টেজ ডি, প্রথম পার্সেন্টেজ ডি, দেন সেকেন্ড পার্সেন্টেজ ডি, ডাবল কোটেশন ক্লোজ। প্রথম পার্সেন্টেজ ডিতে যে মানটা নিব ওইটা কোন ভেরিয়েবলে যাবে, অ্যাড্রেস অফ এতে যাবে। দেন সেকেন্ড পার্সেন্টেজ ডিতে যে ভ্যালুটা নিব ওটা কোথায় যাবে, অ্যাড্রেস অফ বিতে যাবে। আচ্ছা, তারপরে আমাদের সেমিকোলন ক্লোজ, দেন সেভ করলাম, কোনো ভুল নাই, দেন রান। দেখছো আমার এখানে পুরো ব্ল্যাক একটা উইন্ডো আসছে, তার মানে কি এখানে সে আমার থেকে ইনপুট নিতে চাচ্ছে। তো আমি একটা ইনপুট দিলাম 34, দেন এন্টার দিলাম, দেন আরেকটা ইনপুট দিলাম 78। তাহলে দেখছো সে 34 বা 78 ইকুয়াল টু 112, 112 সে প্রিন্ট করে দিল। তো এটা হচ্ছে আমাদের স্ক্যানএফের সুবিধা। স্ক্যানএফের সুবিধা হচ্ছে কি আমাদের বারবার কোডে গিয়ে ভ্যালু চেঞ্জ করা লাগে না, আমাদের একবারে রান করার পরে আমরা আমাদের নিজেদের ইউজার ইন্টারফেসে ভ্যালুটা চেঞ্জ করতে পারি। আমি আমার নিজের ইচ্ছা মতো আমি যে কোনো ভ্যালু দিতে পারি, সেই ওইগুলোই যোগ করে দিলাম। তো সবাই স্ক্যানএফের এটা ক্লিয়ার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই। আজকের জন্য আল্লাহ হাফিজ।